স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি শাফাদ্দিন ফরিদ। যাচ্ছি মূল খবরে। করোনামুক্ত হওয়ার আগেই আবার জনসমাবেশে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার চিকিৎসকের দাবি প্রেসিডেন্টের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নেই, আর করোনার জন্য কোনো ওষুধ নিচ্ছেন না বলে জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি ভালো আছেন বলে দাবি করেন ট্রাম্প। করোনা শনাক্তের 9 দিন পর সমাবেশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে দেয়া ভাষণে তার মুখে ছিল না কোনো মাস্ক। তবে ট্রাম্পের কাছ থেকে করোনা ছড়ানোর ঝুঁকি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। শনিবার এক বিবৃতিতে চিকিৎসক শন কনলি জানান, সিডিসির নির্দেশনা অনুযায়ী ট্রাম্প এখন সংক্রামক নয়। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সিডিসির নির্দেশনা অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন আর আইসোলেশনে থাকতে হবে না। সর্বশেষ করোনা পরীক্ষার ফল অনুযায়ী তার মাধ্যমে সংক্রমণের ঝুঁকিও নেই। তার করোনা শনাক্তের 10 দিন পার হয়েছে। কোনো ওষুধ ছাড়া গত 24 ঘন্টা তার শরীরে জ্বর বা অন্য কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে করোনা শনাক্তের পর 10 থেকে 20 দিন পর্যন্ত করোনা সংক্রমণের ঝুঁকি থাকে। বিবৃতিতে ট্রাম্পের অক্সিজেন লেভেল, ভাইরাল কালচার টেস্ট বা তার শেষ পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে কিনা এসব বিষয় নিয়ে কিছুই জানাননি কনলি। এদিকে শনাক্তের পর প্রথমবার জনসমক্ষে এসে ভালো আছেন বলে জানান ট্রাম্প। সবার আগে জানাতে চাই আমি খুবই ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করেছেন, এজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি হাসপাতাল থেকে সবাইকে দেখেছি, এজন্যই আমি বের হয়েছিলাম। যত সমালোচনা হোক আমি আবার বের হব। আমি আশ্বস্ত করছি চীনা ভাইরাসকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ওষুধ নির্মূল করবে। শিগগিরই ভ্যাকসিন হাতে আসছে। রিপাবলিকান পার্টিতে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে ব্রেক্সিট ফাউন্ডেশন। এ সময় সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পর ট্রাম্প কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন বলেও দাবি করেন তিনি। সোমবার ফ্লোরিডায় আবারও জনসভায় অংশ নেয়ার কথা জানান ট্রাম্প। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় প্রাণহানি 10,77,000-এর বেশি, আক্রান্ত ছাড়িয়েছে 3,74,000। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 5,000, নতুন শনাক্ত 3.5 লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি এশিয়ায়। এরপরই অবস্থান দ্বিতীয় ধাপে সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ। ভারতে একদিনে 74,000 শনাক্ত নিয়ে আক্রান্ত 70 লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণ গেছে 1,08,000-এর বেশি। তবে আশার বাণী শোনাচ্ছে সুস্থতার হার। ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 60 লাখের বেশি মানুষ। নেপালে শনিবার 5,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে নেপালে মোট আক্রান্তের সংখ্যা 1,05,000-এর বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডু। আক্রান্ত হয়েছেন দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী যোগেশ ভাট্টারাই। দ্বিতীয় ধাপে সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 27,000। ক্লাস্টার সংক্রমণের বিষয় খতিয়ে দেখছে সরকার। জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্টে চলছে কারফিউ। রাশিয়ায় 12,800 বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস, যা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ। আক্রান্তদের চিকিৎসা দিতে মস্কোয় বানানো হয়েছে অস্থায়ী হাসপাতাল। সংক্রমণ রোধে স্পেনে চলছে 15 দিনের জরুরি অবস্থা। করোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইতালি, রোমানিয়া সহ বিভিন্ন দেশে। করোনা মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ কাজ করছে না বলে মন্তব্য করেছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। ঘরে বাইরে, কর্মস্থল সব স্থানেই মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রে 49,000 নতুন সংক্রমণ, 24 ঘন্টায় প্রাণ গেছে 6 শতাধিকের। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,19,000। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সংখ্যা নভেম্বর ও ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারিতে আরও বাড়তে পারে সংক্রমণ। এদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সঠিক সংখ্যা সরকারি হিসেবের তুলনায় আরও বেশি বলে দাবি করেছেন সিডিসির সাবেক প্রধান ড. টম ফ্রাইডেন। তার মতে আক্রান্তের সংখ্যা 4 কোটির বেশি, আর সে কারণেই 2 লাখ ছাড়িয়েছে করোনায় প্রাণহানি। চলতি মাসের শেষে আরও 20,000-এর মৃত্যু হতে পারে বলেও শঙ্কা তার। 1.5 লাখ মৃত্যুর মাইলফলক পার করল
প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল, যদিও বিশ্লেষকরা বলছেন ব্রাজিলের মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ত্রবিরতি চুক্তি কার্যকরের কয়েক ঘণ্টা পরই নাগোর্নো কারাবাখ এলাকায় সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমন দাবি করেছে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম। তাতে বলা হয়, শনিবার সন্ধ্যায় স্টেপানাকার্ট এলাকায় গোলার আঘাতে বিস্ফোরণ হয়, আর এর জন্য আজারবাইজানকেই দায়ী করছে আর্মেনিয়া সরকার। এর আগে রাশিয়ার মধ্যস্থতায় স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে কার্যকর হয় সাময়িক অস্ত্রবিরতি। এই সময়ের মধ্যে বন্দি বিনিময় ও সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তরের কথা রয়েছে দুই পক্ষের। বিতর্কিত নাগোর্নো কারাবাখ এলাকা আজারবাইজানের হলেও তা নিয়ন্ত্রণ করে আসছে আর্মেনিয়ার আদিবাসী দল। এতে সমর্থন রয়েছে দেশটির সরকারের। ২৭শে সেপ্টেম্বর এই অঞ্চলে সংঘর্ষ শুরু হয়। ২ সপ্তাহের সংঘর্ষে প্রাণ গেছে ৩ শতাধিকের, গৃহহীন অসংখ্য মানুষ। বিলুপ্তির হাত থেকে তিমি, ডলফিনের মতো প্রাণী রক্ষায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিশ্বের ৩৫০-র বেশি বিজ্ঞানী। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রাজিল সহ ৪০ দেশের বিজ্ঞানীরা শনিবার এই আহ্বান জানান। বড় তিমি নিরাপদে নেই জানিয়ে পরিবেশ নিয়ন্ত্রণকারী ব্যক্তি, বিজ্ঞানী, রাজনীতিক ও জনগণকে পদক্ষেপের আহ্বান তাদের। চিঠিতে বিজ্ঞানীরা জানান, সমুদ্রে অতিরিক্ত দূষণ ও সামুদ্রিক সম্পদের অতিরিক্ত শোষণের কারণে অনেক প্রাণী এরই মধ্যে বিলুপ্ত হয়েছে। অনেকেই আছে বিলুপ্তির ঝুঁকিতে। ৭০ ও ৮০ দশকে তিমি সুরক্ষার আন্দোলনের পর আবারও হুমকির মুখে পড়ে তিমি। প্লাস্টিক দূষণ, আশ্রয়স্থল বিনাশ, শিকার, জলবায়ু পরিবর্তন সহ নানা সংকটে এক বছরে ৩ লাখ তিমি, ডলফিন ও পোরপোসের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে পর্যটকবাহী বাসে ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন, আহত অন্তত ২৬ জন। রবিবার সকালে রাজধানী ব্যাংকক থেকে ৮০ কিলোমিটার পূর্বে রেললাইন অতিক্রম করার সময় দুর্ঘটনা হয়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৫ জন আরোহী ছিলেন। বাসটি সামুত প্রাকান প্রদেশ থেকে চাচোইয়েসাংয়ের বৌদ্ধ মন্দিরে যাচ্ছিল। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে বাসের চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটে। করোনা মহামারীর কারণে কয়েক মাস বন্ধ থাকার পর আবারও মঞ্চে ফিরেছেন মিশরের দৃষ্টি প্রতিবন্ধী নারী অর্কেস্ট্রা দল। দীর্ঘ সময় পর আবারও পারফর্ম করতে পেরে বেশ খুশি তারা। দৃষ্টি প্রতিবন্ধী নারীদের এই অর্কেস্ট্রা দলের নাম আল নূর ওয়াল আমেল, যার অর্থ আলো এবং আশা। করোনা মহামারীর কারণে এতদিন মঞ্চ থেকে দূরে ছিলেন তারা, তবে দীর্ঘ বিরতি শেষে মঞ্চে ফিরতে পেরে যেন জীবন ফিরে পেয়েছেন এই অর্কেস্ট্রা দলের সদস্যরা। অবশ্য বাস্তবতা মেনে মঞ্চে পারফর্ম করার জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন তারা। পরেছেন মাস্ক, মেনে চলছেন সামাজিক দূরত্ব। আমি খুবই খুশি, মনে হচ্ছিল যেন জীবন থেমে গেছে। এখন আমি প্রাণ ফিরে পেয়েছি। সঙ্গীত, সুর, কনসার্ট, থিয়েটার এগুলো জীবনের একটা বড় অংশ জুড়ে আছে আমার ভালো লাগছে যে আবার মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে। আমি খুশি যে আমি বেহালা বাজানোর পর শ্রোতাদের প্রতিক্রিয়াও পাবো। এটা সবসময় আমাকে অন্যরকম অনুভূতি দেয়। কায়রোর সামার গার্ডেন থিয়েটারে এই শিল্পীরা বাদ্যযন্ত্রে ফুটিয়ে তুলছেন মোজার্ট, চেকভস্কি এবং ব্রাহমসের মতো কিংবদন্তি সব সুরকারের অসামান্য সুর। মুগ্ধ করছেন শ্রোতাদের। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় এই শিল্পীরা প্রথমে যে কোনো সুরের নোট মুখস্থ করেন এবং তাদের সহযোগী সুরকাররা কি বাজাচ্ছেন তা খুব মনোযোগ দিয়ে শুনে নিজের সুর মেলান।
ব্রেল পদ্ধতিতে একটা গান শিখতে তাদের সময় লাগে কয়েক ঘন্টা। এই মাসে অপেরা হাউসে আমাদের কনসার্ট আছে। আশা করি আমরা এমন আরো কনসার্ট করতে পারবো। করোনার কারণে দেশের বাইরে যাওয়া সম্ভব না, তাই আমাদের আশা নিজ দেশের বিভিন্ন প্রদেশেই আরো কনসার্ট করব আমরা। লাইট অ্যান্ড হোপ অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই অর্কেস্ট্রার যাত্রা শুরু। নারী স্বেচ্ছাসেবক অ্যাসোসিয়েশনটির কাজ শুরু হয় 1954 সালে। এর উদ্দেশ্য দৃষ্টি প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করে তোলা। এখন পর্যন্ত নারী সুরকারদের এই দলটি তাদের সুরের তালে মুগ্ধ করেছেন 5 মহাদেশ এবং 24 দেশের শ্রোতাদের। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটে জর্ডানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক দরিদ্র পরিবারেই বন্ধ হয়ে গেছে শিশুদের পড়ালেখা। বাধ্য হয়ে উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর কাজেও যুক্ত হচ্ছে তারা। তবে তাদের স্কুলে ফেরাতে বেশ কিছু উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ইউনিসেফ। আব্দুল আজিজ, বয়স 15, কাজ করে জর্ডানের রাজধানী আম্মানে পুরনো গাড়ির যন্ত্রাংশের দোকানে। যে কাঁধে স্কুল ব্যাগ থাকার কথা, আর্থিক সংকটে সেই কাঁধে নিতে হয়েছে পরিবারের দায়িত্ব। আজিজের বাবা মোহাম্মদ আবদুল্লাহ কাজ করেন অ্যালুমিনিয়াম কারখানায়। দুজনের যা আয় তা 6 জনের পরিবারের জন্য যথেষ্ট নয়। আর্থিক সংকটের কারণে আমি আজিজকে স্কুলে না পাঠিয়ে কাজ করাতে বাধ্য হয়েছি। বাবা হিসেবে এটা আমার জন্য খুব কষ্টকর। তারপরও আমাদের আয়ে বাড়ি ভাড়া দিতে পারছি না। কিছুদিন বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। জর্ডানের বিভিন্ন শহরে এমন অসংখ্য শিশু পরিবারকে সাহায্য করতে স্কুল ছেড়ে যোগ দিয়েছে কাজে। অনেকে কাজ করছে কারখানায় বিপজ্জনক ও অস্বাস্থ্যকর পরিবেশে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ইউনিসেফ। এরই মধ্যে প্রকল্পের আওতায় এসেছে 5 থেকে 17 বছরের 400 শিশু। আমরা শিশুদের নগদ টাকা সহ মানসিক ও সামাজিক সহায়তা দিচ্ছি, যেন তারা আবার স্কুলে ফিরে যায়। কিন্তু তারা কাজ ছেড়ে দিলে তাদের পরিবার আরও অর্থ সংকটে পড়বে। তাই আমরা পরিবারগুলোর জন্য আয়ের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি। ইউনিসেফের প্রকল্পে সম্পৃক্ত হয়েছে স্থানীয় সংগঠন রুয়াদ আল খায়ের সোসাইটি। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করে ব্রিটেনে বিশেষ সম্মাননা পেলেন 21 বছর বয়সী দবিরুল ইসলাম। রানী এলিজাবেথের জন্মদিনে দেয়া অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পেয়েছেন এই ব্রিটিশ বাংলাদেশী। 71-এর মুক্তিযুদ্ধের সময়ও নিজের দেশের মানুষের জন্য অর্থ সংগ্রহ করেন দবিরুল। করোনায় যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখন সাধারণের সহায়তায় এগিয়ে আসেন লন্ডনের বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরী। স্যার থমাস মোরের পথ অনুসরণ করে নিজ বাড়ির পাশের বাগানে হেঁটে তহবিল সংগ্রহ শুরু করেন 100 বছর বয়সী এই ব্রিটিশ বাংলাদেশী। লন্ডনের বো এলাকার সে বাগানে পুরো রমজান মাসে 970 বার চক্কর দিয়ে তোলেন 4,20,000 পাউন্ড। তা থেকে 1,16,000 পাউন্ড তিনি দিয়েছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে। বাকি অর্থ পেয়েছে আরও 26টি দাতব্য প্রতিষ্ঠান। শতবর্ষী ব্রিটিশ সেনা থমাস মোর বাড়ির আঙিনায় হেঁটে ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য 33 মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেন। তা থেকেই অনুপ্রাণিত হই আমি। শুরুতে আমার লক্ষ্য ছিল 1,000 পাউন্ড, পরে সেই লক্ষ্যকেও ছাড়িয়ে যাই। সুনামগঞ্জের কুলঞ্জ গ্রামে 1920 সালের 1 জানুয়ারি জন্ম দবিরুল ইসলাম চৌধুরীর। ব্রিটেনে পাড়ি জমান 1957 সালে। লন্ডনের বাঙালিদের মধ্যে কবি দবিরুল হিসেবে পরিচিত তিনি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।